খাঁটি মুমিন আপনাকে যুক্ত করা আছে, বলেন, কথা বলেন। খাঁটি মুমিন? হ্যাঁ, হ্যাঁ, আশিক বলেন। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, বলেন। ফরজ ভাই জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা। বলেন ভাই। হ্যাঁ ভাই, জয় বাংলা বন্ধু বলেন। এক মিনিট। হ্যাঁ, আমার কথা হচ্ছে আচ্ছা, আসিফ ভাই, আমার একটা ছোট প্রশ্ন ছিল। আমার তো এই সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই, এই জন্য আপনার কাছে একটু জিজ্ঞেস করি ভাই। আহ মুজিববাদ কি ভাই প্রি 71 কনসেপ্ট নাকি পোস্ট 71 কনসেপ্ট? পোস্ট ৭১ কনসেপ্ট যতদূর আমি জানি। হ্যাঁ, পোস্ট ৭১ কনসেপ্ট। আচ্ছা, আমি আমি শুনলাম, যাচাই করিনি, বাট আমি শুনলাম যে মুজিববাদ বলে প্রি 71 কনসেপ্ট ছিল আর কি আগে থেকে। প্রি ৭১ মুজিব তো তখন প্রি ৭১ মুজিব তো এত ইম্পোর্টেন্ট কেউ ছিল না। ৭০ এর নির্বাচনে গিয়ে মুজিব ইম্পোর্টেন্ট একটা ক্যারেক্টারে পরিণত হইল। কিন্তু ৭০ এর নির্বাচনের আগে তো মুজিব কোনো এত ইম্পোর্টেন্ট কেউ ছিল না। মানে সে তার আগে আচ্ছা আচ্ছা সে সোহরাওয়ার্দীর পিছনে, পিছনে ঘুরতো। সোহরাওয়ার্দীর সাথে ঘুরতো আরকি। ইয়াও হইছিল, আচ্ছা আচ্ছা কিন্তু ইম্পোর্টেন্ট ক্যারেক্টার ছিল না। আচ্ছা, এটা নিয়ে পরে আমরা আচ্ছা, আলোচনা করব না ঠিক এক ঠিক সময় আছে দেখি। আসিফ ভাই, আমি নিজেও সার্চ করে দেখবো। হ্যাঁ, ঠিক আছে আসিফ ভাই। ঠিক আছে। খাঁটি মুমিন ভাই, বলেন, আপনি বলেন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমাদের তো মরতে হবে, তাই না? এখন ও তাই নাকি? তাই নাকি? আহ, এ দারুণ কথা বললেন হ্যাঁ, তো ভাই। এখন আমি তো শোনেন, জানতামই না। আমি থ্যাংক ইউ। ভাই আচ্ছা, একটু থামেন ভাই, একটু হ্যাঁ, থামেন ভাই। থ্যাংক ইউ। আপনাকে একটু থ্যাংক ইউ দিয়ে নিই। আপনি যেটা বললেন এটা তো জেনে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এত চমৎকার একটা ইনফরমেশন, নতুন একটা তথ্য আমাদেরকে জানাইলেন যে আমাদের মরতে হবে। আমরা তো আগে জানতামই না। ফারাজ ভাই, আপনি জানতেন আগে আপনার যে মরতে হবে জানতেন? না ভাই, জীবন ধন্য হয়ে গেল এই কাহিনী জেনে আর কি। তথ্যটা জেনে আমারও জীবন ধন্য হলো। আচ্ছা হ্যাঁ, খাঁটি বলবো। মুমিন ভাই, আমাদের সবার মরতে হবে। এই জিনিসটা, তথ্যটা আপনার কাছ থেকে আমরা জানলাম। জ্ঞানটা পেলাম। এখন আরেকটু জ্ঞান দেন, বলেন। আচ্ছা, এখন মনে করেন আমি একটা গরিব পরিবারের সন্তান। আমাকে বড়লোক হওয়ার কোনো সুযোগ নেই। এখন সেই ক্ষেত্রে ১৪০০ বছর আগে যদি আমি জন্মাতাম তাহলে তো নিশ্চিতভাবে আমি মোহাম্মদের দলেই যোগ দিতাম। কারণ সেখানে আমার উপরে ওঠার একটু সিঁড়ি ছিল, উপরে যাওয়ার সুযোগ ছিল। যদি বলেন কেমন? তার দলে যোগ দিলে কি হতো? মরতে তো হবেই। আজ হোক কাল হোক। তো যতদিন বেঁচে আছি ততদিন তো ভালোভাবে বেঁচে বাঁচা যেত। যেমন তার সাথে যুদ্ধ করলে গনিমতের মাল হিসেবে টাকা পয়সা পাওয়া যেত। উপভোগ করার জন্য গাড়ি পাওয়া যেত। এটা তো আমার জন্য ভালো ছিল। আবার যদি মারাও যেতাম, ওপারে গেলেও তো পেতাম অজস্র। তাহলে ওই পথটাই তো ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, হিসাব নিকাশ করলে তো এই পথটা তো ভালোই ছিল। মানে দাসী-টাসী পাওয়া যাবে, বিদেশি দাসী পাওয়া যাবে। এটা তো ভাই খুব ভালো, ভালো কি পদ্ধতি। জানি ভাই, আপনার ফেভারিট একটা কি জানি ছিল, নায়িকা কি জানি নাম ভাই? আ ভাই, ভাই এটা নিয়ে আপনারা মজা নিবেন। আমি আপনাদেরকে সেই মজাটা দিতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার বয়স মনে করেন ২০-২৫ হয়ে গেছে। কিন্তু আমি বাপ-মায়ের বেকার সন্তান। ফ্রাস্ট্রেশন এ ভুগি। এই মুহূর্তে যদি কোনো ধনী মহিলাকে পাই, যে যাকে বিয়ে করলে আমি বড়লোক হয়ে যেতে পারবো। মানে তো হাঙ্গা করতে সেটাও তো পারেন আমার আর জন্য কি। একটা সুযোগ। হ্যাঁ, হ্যাঁ, সেটাও এটা তো তো আমার একটা জন্য সুযোগ। একটা বড় সুযোগ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সে আমার চেয়ে বয়সে বড় হোক বা ছোট হোক তাতে তো কিছু আসে যায় না। হ্যাঁ, বলেন, হ্যাঁ, তাহলে এটা বলেন। তো কি কি আসে যায়, আলটিমেটলি তো কিচেনেই থাকবে। সো বয়সে বড় বা হোক বা ছোট হোক, তাতে কি আসে যায়? ওইটাই একটা বড়লোক মহিলাকে বিয়ে করার পর তার ৪০ বছর বয়স হোক বা ৫০ বছর হোক। তা আমি তো তার সম্পদের মালিক হয়ে গেলাম। আমি তো বড়লোক হয়ে গেলাম। আমার তখন যথেষ্ট টাকা। ৪০-৫০ বছরের একটা মহিলা কয়দিনই বা বাঁচবে? ১০ বছর বা ২০ বছর পরে সে মারা যাবে। তখন তার সম্পদ সবই তো আমার। তখন যখন আমার অনেক সম্পদ হয়ে যাবে, তখন তো আমার তো দাসী-বান্দির কোনো অভাব হবে না। ছুরি, বড়ি, বড়ি সবই পাবো। এটা তো ভালো না? মাশাআল্লাহ, হ্যাঁ, ভালো। তাহলে আপনার পয়েন্টটা কি ভাই? পয়েন্টটা বলেন এখন তাইলে। পয়েন্ট হলো তাহলে এই যে নবীজির যে এগুলোকে আপনারা খারাপ বলছেন কেন? আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। ভালোই মনে হচ্ছে না? একজন দাসী-টাসী পাইতেছে, মেয়ে-টেয়ে পাইতেছে, মানে করতেছে। হ্যাঁ, অনেক সুবিধা তো। সুবিধা, এটা সঠিক বলছেন। কিন্তু ভাই এটা তো অন্য মানে তার মানুষের দলে অধিকার। থাকলে যে সুবিধাগুলো, এই সুবিধা তো আর আমাকে অন্য কেউ দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমরা যেটা যেভাবে হিসাবটা করি ভাই, নৈতিকতার বিষয়গুলো হিসাব করি এভাবে যে
একই ঘটনা যদি আপনার সাথে ঘটনা হয় তখন আপনার কেমন লাগবে? আপনার কে মাইরা আপনার মা-বেটিকে যদি কেউ অন্য দলটা তুইলা নিয়া যায় এবং গনিমতের মাল হিসেবে ভোগ করে তখন আপনার কেমন লাগবে বলেন তো? না, আমি যখন না খেয়ে একটা থাকি, একটা প্রশ্ন তখন আছে তো আসিফ কেউ ভাই, আমাকে দেখতে এটা আসে কি না। অন্যের ধর্মগ্রন্থে কি এটা লেখা আছে আসিফ ভাই? মনে করেন আমি নতুন একটা ধর্ম পয়দা করলাম। যেই ধর্মের একদম না না, ওইটা এক্সাক্টলি কেন একই হবে না? বিষয়। না, ওইটা কেন হবে ভাই? আপনার ধর্ম তো কেউ গ্রহণ করবে না। অলরেডি কোনো ধর্মগ্রন্থের মধ্যে এটা বলা আছে, বলুন। যদি বলা না থাকে তাহলে তো এটা নিয়ে আর ভাবা দরকার নেই। আমি এটা তো আমরা তো এই আলোচনাগুলা করি ধরবো এভাবেই কেন? যে ধরবো ধরবেন কেন না, আসিফ ভাই? ধরবো কেন? ধরবেন না, ধরবো ধরবেন কেন? না। এটা কোথায় লেখা আছে দেখ। আচ্ছা তাওরাতে লেখা আছে। তাওরাতে আসলে এই ধরনের কথাবার্তা লেখা আছে। মনে করেন ইহুদিরা আইসা অ্যাটাক দিল। অ্যাটাক দিয়ে গনিমতের মাল বানাইলো। তখন কি করবেন খাঁটি মুমিন ভাই? না, না, আমার তো আর একটা গরিব ঘরের সন্তান। আমার তো কোনো উপরে ওঠার কোনো তখন ওই যে সুযোগ নেই। আসিফ ভাই তার দলে ফিফটি ফিফটি গেলে তো আমি সুযোগটা পাচ্ছি। আমি সুযোগটা নেব না কেন? কিন্তু আরেকটা আপনার থেকেও একজন গরিব লোক তো আপনার ফ্যামিলির উপরে সেই সুযোগটা নিতে চাইতে পারে, তাই না? যে আপনার থেকেও গরিব লোক সে ভাবতে পারে আপনার মাইরা আপনার না, বউটারে না, যদি আপনি আপনার আপনি একটা জিনিস বলেন, এই যে মোহাম্মদ যুদ্ধ করে যে গনিমতের মালগুলো নিয়ে আসতো, এখন সব যুদ্ধে তো আর মোহাম্মদ জয়লাভ করেনি। অনেক যুদ্ধে হেরে গেছে না? হ্যাঁ, কিন্তু মোহাম্মদের মেয়ে বউকে কেউ গনিমতের মাল বানায়নি। এমনকি মোহাম্মদের একটা মেয়ে মক্কাতে ছিল সেই সময়ে। তখন তাকে সসম্মানে ফেরত দিছে। তাকে গনিমতের মাল বানায় নাই। হ্যাঁ, তাহলে যে আপনি বললেন যে আমার মা-বোনকে যদি কেউ নিত। আমার মা-বোনকে তারা নিতে পারছে না। বরঞ্চ তাদের মা-বোনকে আমি নিয়ে আসতেছি। এটা তো আমারই লাভ। ও! তারা তো খুব বুদ্ধিমান আপনি, তারা তো খুবই ভালো। ও ওরা মানবিক, ওরা আপনার মা-বোনকে গনিমত বানাবে না। কিন্তু আপনি বানাইবেন কারণ আপনার আপনার তো লাভ তাতে। এটা তো তাইলে তো ভাই না, কি বলবো অনেক বলেন? অনেক হাদিসে অনেক হাদিসে আছে যে ওই যুদ্ধের পরে গনিমতের মাল হিসেবে দাসী-টাসী পাইছে। কিন্তু মুহাম্মদের যুদ্ধে যেগুলো হেরে গেছে, কোন যুদ্ধে কি কাফেররা মুসলমানদের কোন মা-বেটিকে দাসী বানাইছে? না, কোন বানায় নাই। হ্যাঁ, তাহলে তো সুবিধাই। ওরা তো নিতে পারল না, আমরা নিতে পারতেছি। এটা আমাদের লাভ। কি বলবো ভাই? কিছু বলার নাই ভাই। কি আমার তবে নাস্তিক ভাই যদি আমি তবে ভাই আমি একটা জিনিস বলতে পারি এক্ষেত্রে। এক্ষেত্রে আমি একটা সিম্পল কথা বলতে পারি। ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে তাহলে খাঁটি মুমিন ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, হ্যাঁ? হ্যাঁ, সেটা তো জানাবেন কিন্তু বললেন না তো। এখানে তো ভাই হেরে আমি গেলাম। আমরা ইসলাম আমরা ধর্মের হেরে গেলাম। আমার লাভ। আপনার কাছে হেরে আপনার যুক্তির কাছে হেরে গেলাম আমরা। পরাজিত। না, আপনারা তো যুক্তি দিয়ে কথা বলেন। আমি তো যুক্তি দিয়ে বললাম। যুক্তি খণ্ডন করেন। না ভাই পারছি না ভাই। হেরে গেলাম। ঠিক আছে একেবারে ভাই সারেন্ডার আপনি করলে হবে? আপনাকে আপনাকে পুরস্কার দিয়ে দিলাম। বিজয়ী হয়েছেন আপনি। চ্যাম্পিয়ন। যে যুক্তি দিয়েছেন এটাকে তো ভাগার কোনো উপায় নাই ভাই। তাহলে ইসলামের বিরোধিতা করেন কেন? বলি মনের খুশিতে ভাই। খুশির ঠেলায়। এই যে খুশির তেলায় ঘটতে। ঠিক আপনি আছে ভাই। ৫০ বছরের একটা ৯ বছরের বাচ্চা পাবেন। এটা একটা ভালো জিনিস না? এটা ক্ষতি জিনিস। এটা সি, সবারই সি, ভালো সি, সি, লাগবে। সি, সি, সি ভাই সবার ভালো লাগবে না ভাই। সবার ভালো লাগবে না। এটা কিভাবে এটা একজন সুস্থ মানুষ সি কল্পনাও সি সি করে না। রে, না, সি আপনার সি ভালো সি লাগবে রে না মুমিন কিন্তু সি। আপনার দর্শক এটা কি? অনেক আছে যাদের ভালো লাগবে। তারাও মনে, মনে চায় কিন্তু বলতে পারে না। কচি মালটাই অন্যরকম নাকি? সবারই আশা থাকে। কেউ মুখ ফুটে বলে, কেউ বলতে পারে না। ও সুযোগ আপনার পাইলে কেউ আশা ছাড়তো আছে। নাকি? আপনার আচ্ছা আয় রে ভাই! ফারাজ ভাই চিন্তা করছেন ভাই। নাকি আশাও আছে। ইস! আহা! আহা! কি যে আচ্ছা বলেন ঠিক ভাই আছে ভাই, আপনারা। তাহলে আমরা তাহলে মুভ অন করে নেক্সট কারো হ্যাঁ, কাছে যাই। আমি তো ঠিক ইয়ে আছে। না, দেখি কোনো মুভি টুভি পাই কিনা। আচ্ছা, ঠিক আছে ভাই আচ্ছা। ভালো থাকেন। ভাই তো মাথা-টাথা কেমন যেন আমার চক্কর দিতেছে ভাই। এগুলাকে শুনলে আমার মাথায় ঝিমঝিম করে। একটা বাচ্চাকে দেখলে ভাই এট বেস্ট কি করতে মন চায়, মাথায় একটু আদর করে দেবো, একটা চকলেট কিনে দেবো, দ্যাটস ইট। ইস, কি কি ভাই, কি এই ধরনের বলে ভাই? মানে কথা বলে কম, সেন্টেন্স মুখ কমপ্লিট দিয়ে করতেও তো ভাই মনে করেন কেমন জানি লাগে। মুখ দিয়ে এগুলো বাইর হয় কেমনে ভাই? এগুলা মুখ থেকে বাইর হয় কেমনে এই কথাগুলা? ইস! ভাই! ওহ!
ওহ! ঠিক আছে। পরের জনকে যুক্ত করি তাহলে। দেখি। জামাল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আসিফ ভাই, ফারহাদ ভাই, প্রথমে আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফারহাদ ভাইয়ের ভয়েসটা অনেক সুন্দর। আসিফ ভাইকে অনেকদিন ধরেই ফলো করি। খুব ভালো লাগে আপনার কথা। রেগুলার আপনাদের লাইভ দেখা হয়। প্রায় আসিফ ৩-৪ ভাই মাস যাবত। আপনার ভয়েস ভালো না। না, না, না। আহারে! আমারে আসিফ মাইরা ভাইয়ের দিলেন। ভয়েস ভালো, কিন্তু ফারহাদ ভাইয়ের ভয়েসটা অনেক সুন্দর। আচ্ছা যাক, আমি দুজনকে অনেক পছন্দ করি। নতুন যারা যুক্ত হইছে, ইমরান ভাই, মুফতি, ওনাকেও অনেক ভালো লাগছে। আর মাসুদ ভাইকেও অনেক ভালোবাসি। আমার এটা ছদ্মনাম, জামাল। আমি আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন আসিফ ভাই, যদি বিরক্ত বোধ না করেন। কারণ দীর্ঘদিনের প্রত্যাশা আপনার সাথে কথা বলার। বিশেষ করে ফারহাদ ভাইকেও যেহেতু সাথে পেয়েছি, খুব ভালো লাগবে। আমি দুবাই ছিলাম প্রায় ৭ বছর। ওখানে সৌদি থেকে আপনার আরবিয়ানরা, আমি মেইনটেন্যান্স এর কাজ করতাম বুরুজ খলিফা টাওয়ারের পাশে আল মরুজ কমপ্লেক্সে। ওখানে প্রায় ৬০ ঊর্ধ্ব একজন ব্যক্তি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। ওই অ্যাপার্টমেন্টের রুম ছিল প্রায় ৬টা। বাংলাদেশের টাকায় মিনিমাম ১৫ থেকে ২০ লক্ষ টাকা হবে মান্থলি ভাড়া। ওই অ্যাপার্টমেন্ট গুলোই আমরা মূলত মেইনটেন্যান্স এর কাজ করতাম। আমি একজন প্লাম্বার ছিলাম। তো ওখানে ওই অ্যাপার্টমেন্টে একটা ফিলিপিনি মেয়ে ছিল। ওই মেয়েটার কাজ ছিল শুধু ঘরটাকে দেখাশোনা করে রাখা। আর সৌদি আরবের উনি মাসে ১ মাসে ২ মাসে হয়তো ৩ মাস পরেও আসতেন। যেদিনই আসতেন এদিন এই ১৩-১৪ বছরের ২ টা মেয়ে কিংবা ৩ টা মেয়েকে নিয়ে উনি ওই অ্যাপার্টমেন্টে আসতেন। ২ দিন ৪ দিন, ২ দিন থাকতো এই মেয়েদেরকে নিয়ে। পরে বিদায় দিয়ে দিত। আবার এর পরের দিন আবার ২ জনকে নিয়ে আসতো। এভাবে দেখা যেত সে এই শুধু ভোগবিলাসিতার জন্যই সে এই অ্যাপার্টমেন্টটা বছরের পর, আমি প্রায় ৪-৫ বছর দেখছি অ্যাপার্টমেন্টটা উনি ভাড়া রাখতেন। এরকমভাবে প্রায় আরো ১০-১৫ টা অ্যাপার্টমেন্ট এরকম ছিল আলমোরস কমপ্লেক্সে। আর আমি যে বিষয়টা শেয়ার করার জন্য বলছি, ওটা হলো আমি একজন পাক্কা মুমিন ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমার একজন লোক আছে ঢাকা থাকে, কাছের একজন মানুষ। ও আমাকে কতগুলো প্রশ্ন করেছিল। এই প্রশ্নগুলোর অ্যা আমি উত্তরও দিতে পারিনি। এমনকি আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমাকেও প্রায় ১০ টা প্রশ্ন করেছিল। তো প্রশ্নগুলোর একটারও উত্তর দিতে পারিনি। এমনকি আমি তাকে বলেছিলাম যে, "তুই মনে হয় কোনো নাস্তিকদের বই পড়ে তুই আমাকে এই প্রশ্নগুলো করছস।" কারণ আমি একজন মুমিন। আমি ইসলামের অনেক প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি। যে হাদিস জীবনে শুনছি না, এই হাদিসেরই উত্তর দিলে পরে গিয়ে খুঁজে দিই মিলে যায়। কারণ একটা ধর্মের মধ্যে যে সাধারণত কি বলা হয়, নেতিবাচক কথাগুলো এগুলো তো আনুমানিক ধারণাই করা যায়। তো ওর প্রশ্নের উত্তর দিতে পারি নাই। না পাইরে আমি কি করলাম, গবেষণা করা শুরু করলাম। গবেষণা মানে এই যে ভিডিও-টিডিও দেখা। কারণ বই পড়ার সময় আসলে হয়ে ওঠে না। সংশয়.com আমি ডাউনলোড করে ওইটা পড়ি প্রায় সময়। তো এভাবে পড়তে দেখলাম যে সব উল্টা। আমি আমার ওয়াইফের সাথে প্রতি রাত্রে এগুলো নিয়ে আলোচনা করি। ওয়াইফ আমাকে বলতে শুরু করলো, "তুমি নাস্তিক হয়ে গেছো। আমি তো লজ্জায় কাউকে বলতে পারি না কোনো কিছু।" এভাবে দেখতে, পড়তে হঠাৎ আমার কাছে আমি 100% ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো আসলে মানুষের দ্বারাই সৃষ্ট। মানুষই এগুলো বানাইছে। আর যে নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, আমার মনে হয় সে জীবনে কোনোদিন একটা সত্য কথাই বলেনি। এই কথাটা আমার কাছে এখন মানে কনফার্ম মনে হচ্ছে। আমি আপনি আমাকে সময় দিচ্ছেন এজন্য ধন্যবাদ। কারণ কেন বলতেছি, অনেক দিনের আকাঙ্ক্ষা কথাগুলো বলার জন্য। আমি অলরেডি আমার কয়েক বন্ধুদেরকে দাওয়াত দিয়ে দিয়েছি। এর মধ্যে কয়েকজন প্রায় আমার কথাগুলোকে মানে যুক্তি দিয়ে প্রমাণ মানে দেখাতে পারার কারণে সে বুঝতে পারছে যে আমি সঠিকই বলতেছি। কারণ ধর্ম যে একটা সম্পূর্ণ বিশ্বাস, এটা আসলে আমি আপনা মানে আমি যদি মনে করি যে এই যুগের আসিফ ভাই, ফারহাদ ভাই এই যুগের জন্য নবী। যদিও আপনারা কোন ধর্ম প্রচার করছেন না, কিন্তু আপনারা যে সত্য প্রমাণ সহ একটা
প্রুফ দিয়ে মানে যা তাহলে কি আসিফ ভাই আর আমার কি এখন বাচ্চা মেয়ে খোঁজা শুরু করে দেওয়া উচিত? না না, আপনারা তো এই যুগের জন্য একটা আদর্শবান নীতিবাচক ব্যক্তি বলা যায় আপনাদেরকে। আপনাদের দ্বারা আর যাই হোক এই কাজগুলো হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই। কারণ আমরা যাকে আদর্শ মনে করতেছি সে তো একজন কালপিট ছিল, সে একজন নারী দর্শক ছিল। এই কথা আমার মুখ দিয়ে আসতে এখন 1% দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ এটা আমার কাছে জলজলা পরিষ্কার। একটা কথা আসিফ ভাই বলতে চাই আপনাকে, যে আপনাদের যে থিঙ্কিংটা আসতে হয়তো অনেক সময় লাগছে, আমার মাত্র 2 মাসের মধ্যে আমি 100% কনফার্ম হয়ে গেছি। আপনি বলতে পারেন ভাই অত তাড়াতাড়ি আপনার কিভাবে আসলো? ভাই আমার কাছে একটা ধারণা খুব তাড়াতাড়ি আমার মাথার মধ্যে ক্যাচ করে। যদিও আমার লেখাপড়া মাত্র আমি ইন্টারমিডিয়েট পাস। এত বেশি লেখাপড়া করিনি। মার্কেটিং এ অনার্স করছিলাম ২ বছর। পরে আর লেখাপড়া হয়নি। কাতার চলে গেছিলাম। কাতার থেকে এসে আবার দুবাই চলে গেছিলাম। এই বিষয়টা হলো একটা জিনিস পরিষ্কার থিংকিং ধারণাটা মাথার মধ্যে সহজে ক্যাচ করে। আমার কাছে সবকিছু মনে হচ্ছে জলজলা পকপকা, যেখানে কোনো ভেজাল নাই। সবগুলো আমাদের দ্বারাই সৃষ্ট। জাত, কালচার, শিয়া, সুন্নি, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা কিছু আছে সব আমাদের দ্বারা সৃষ্ট। আসিফ ভাই, এম আই রাইট? হ্যাঁ, বলেন, আপনি বলতে থাকেন, পরে আমরা বলবো। আমার কাছে খুব ভালো লাগতেছে এই কারণেই যে আসিফ ভাইয়ের মতো একজন ব্যক্তির সাথে আমি কথা বলতে পারতেছি। ফারহাস ভাই আমার কথা শুনতেছেন নীরবে। এতে আমি অনেকটাই আবেগপ্রফুল্ল। আমি ভাবি নাই যে আপনারা আমাকে এতটুকু সময় দিবেন। আমি খুবই আনন্দিত এবং খুশি। এর অত্যন্ত দুঃখের বিষয়টা এটাই যে আমার মা কাল থেকে হয়তো রোজা রাখবে। আমি আমার মাকে বুঝাতে পারছি না। যদিও আমি আমার বউকে বশ করে ফেলেছি, বুঝাইছি যে রোজা রাখার দরকার নেই। কার লাগিয়ে পরিশ্রম করবা? মরলে তো আসলে এগুলোর মধ্যে কিচ্ছু নাই। কি এর জান্নাত জাহান্নাম, কি এর এই আপনার বলে কবরের আযাব, এগুলোর তো 1% কোনো প্রুফ নাই। মেরাজে গিয়ে এই তার চাচাতো বোনের সাথে রাত্রে শুয়ে গেছে, নামাজ রোজা নিয়ে আইছে। এগুলোর তো কোনো আসলে বিশ্বাসযোগ্য বিষয় না। আর এই যে কোরআনের মধ্যে শত শত ভুল, এগুলো কিভাবে বিশ্বাস করব? কিভাবে? এগুলোর তো কোনো প্রুফ নাই। সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে আপনার সংশয়.com টা আপনি একটু আগে বলছেন, আমি প্রায় ১ ঘন্টা ধরে ট্রাই করতেছিলাম এখানে যুক্ত হওয়ার জন্য। অনেকক্ষণ ছিলাম, যুক্ত হতে পারি নাই। পরে আবার কাইটে গেছে কিভাবে লাইনটা, আমার হাতের চাপ লেগে। আবার এখানে আমি বসছি। আর কথা বলার মতো তো সুযোগের দরকার। আমি যে কথা বলছি আজকে আমি রুমে একা, আমার ওয়াইফ নাই। গ্রামের বাড়িতে আসছি। হ্যাঁ? এখানে একা, একা রুমে আছি। এজন্য কথা বলতে পারতেছি। আজকে যদি আমার রুমের পাশে কেউ থাকে, যদি আরেকজন মুমিন বান্দা শোনে, তাহলে তো আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। যদিও আমি এখন বাংলাদেশী। তো সব মিলিয়ে ভাই আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ যে আপনি এই যুগে একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছেন। আমার থিংকিং এ যেটা বলি, আজ থেকে ১০, ২০, ৫০ বছর পরে বাংলাদেশে প্রায় অর্ধেক মুসলিম কমে যাবে। কারণ এটা তো একটা ঠিক আছে। ভ্রান্ত স্থাপন। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে জামাল ভাই। আর কি কিছু বলবেন? আপনি শেষে আর কিছু বলবেন? না আসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আমার আছে আর ভাই। কিছু বলার নেই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। পরে আবার নিশ্চয়ই কথা হবে। আমরা দেখি কোনো মুমিন ভাইকে পাই কিনা।